বেশ, আগের দিনের ক্লাসে যা করেছিলাম সেখান থেকে কারোর কিছু প্রশ্ন থাকলে আগে করে ফেলো। আগের দিনে লেন্স নিয়ে আলোচনা করেছিলাম। লেন্সের ড্রয়িংগুলো শেষ করেছিলাম আমরা কালকে। আমার যেটুকু মনে পড়ছে, ওই অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন করিয়ে দিয়েছিলাম। এরপরে তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা ওই পড়ব যেটা আজকে, সেটা হচ্ছে কিছু অপটিক্যাল ডিভাইস, তার মধ্যে একটা হিউম্যান আই, যদিও সেটাকে ডিভাইস বলছি কিন্তু ন্যাচারাল ডিভাইস। আর আর্টিফিশিয়াল ডিভাইস হচ্ছে ক্যামেরা, ফটোগ্রাফিক ক্যামেরা। এই দুটো তোমাদের সিলেবাসে অল্প স্বল্প আছে, এই দুটো নিয়ে একটু আলোচনা করব। তবে আই এর ক্ষেত্রে বায়োলজিক্যাল পার্টটা যদি বাদ দিই, মূলত আই এর ক্ষেত্রেও যা ঘটনা ঘটে ক্যামেরার বেলাতেও তাই ঘটনাই ঘটে। চোখের লেন্সটা মূলত কনভেক্স লেন্স, মানে উত্তল লেন্স, এবং সেখানে সদ্বিম্ব তৈরি হয়, আকারে ছোট এবং ইনভার্টেড, মানে বাংলা কি বলে, অবশিষ্য। সেই জন্যই আমরা আমাদের চোখের থেকেও বড় বড় সাইজের জিনিস অবলীলায় দেখতে পাই। অবশ্যই সেই জিনিসটা দূরে থাকতে হবে, চোখের কাছে চলে এলে কিন্তু আমরা সেটাকে পুরোটা দেখতে পাই না। তা এই ধরনের যে ধরনের রে ডায়াগ্রাম দিয়ে আমরা চোখের মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা অলরেডি আমরা করে ফেলেছি। অর্থাৎ বস্তুটি যদি 2f এবং ইনফিনিটি এই ডিস্টেন্সের মধ্যে থাকে তাহলে ছোট দেখি, 2f যদি থাকে তাহলে সমান দেখি, এবং 2f এর থেকে যদি কাছে থাকে তাহলে বড় দেখি। হ্যাঁ, এই নিয়মটা মেনেই মোটামুটি হয়। তবে ব্যাপার হচ্ছে চোখের আই লেন্সের যা, মানে যেটাকে বলা হয়, একটা টার্ম দেখবে, শুনবে, হয়তো বইতে লেখাও আছে, যে পরিষ্কার স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ফর নর্মাল আই ইজ 25 সেন্টিমিটার। অর্থাৎ 25 সেন্টিমিটারের চেয়ে কম দূরত্বে কোনো বস্তু থাকলে সেটা আমরা দেখতে পাই না, একদম তা নয়, একটু কষ্ট করে দেখতে হয়। অর্থাৎ চোখের লেন্সটার উপর একটু স্ট্রেস পড়ে। চোখের লেন্সটার উপর স্ট্রেস পড়ে কেন না, চোখের লেন্সটার উপর স্ট্রেস পড়ে এই কারণে যে, মানে চোখ তখন লেন্সটাকে, অ্যাকচুয়ালি দেখো একটা জিনিস ভাবো, তুমি যখন বই পড়ছো তোমার চোখের লেন্স সেই বইয়ের লেখাগুলোকে পর্দায় অর্থাৎ রেটিনার উপর ফোকাস করছে। আবার দূরে যখন গাছপালা দেখছো বা পাহাড় পর্বত দেখছো, সেই দূরের জিনিসটাও কিন্তু চোখের রেটিনার উপর ফোকাসড হচ্ছে। তাহলে ন্যাচারালি দুটো ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্বটা, ইমেজ ডিস্টেন্সটা আলাদা আলাদা হওয়ার কথা, কিন্তু আমাদের চোখের বেলায় কিন্তু সেই দূরত্বটা আলাদা আলাদা নয়। কি ঘটনা ঘটে তাহলে? এটা একটা মজার জিনিস। অর্থাৎ আমরা বইয়ের পাতার লেখা যখন চোখের পর্দায় ফুটছে, অর্থাৎ রেটিনার উপর পড়ছে, তখন স্পষ্ট দেখবার জন্যে লেন্সটাকে যে ফোকাল লেন্থের হতে হয়, দূরের জিনিস অর্থাৎ পাহাড় পর্বত বা দূরের গাছপালার দৃশ্য যখন আমরা দেখি, তখন কিন্তু লেন্সের ফোকাল লেন্থ পাল্টে যেতে হয়। তাহলে আমাদের চোখের লেন্সটা এমনভাবেই তৈরি যে সে কিন্তু নিজের চেষ্টায় তার ফোকাল লেন্থটাকে পরিবর্তন করতে পারে, চেঞ্জ করতে পারে। কিভাবে চেঞ্জ করে না, চোখের লেন্সটা একটা জিলেটিনাস সাবস্টেন্সের মতো, মানে নরম থলথলে মতো জিনিস। এই চোখের লেন্সটার চারধারে এক ধরনের মাসল থাকে, বায়োলজিতে লাইফ সায়েন্সে পড়েছো, সিলিয়ারি মাসেলস বলা হয়। সেই সিলিয়ারি মাসেলসগুলো কখনো কন্ট্রাক্ট করে, অর্থাৎ সংকুচিত হয়, তখন লেন্সটা টান হয়ে যায় এবং লেন্সটা সরু হয়ে যায়। অর্থাৎ আমি ছবিতে আঁকছি, দেখো, সিলিয়ারি মাসেলসগুলো যখন কন্ট্রাক্ট করে তখন লেন্সটা এরকম সরু হয়ে যায়, আর সিলিয়ারি মাসেলসগুলো যখন রিল্যাক্স করে তখন লেন্সটা এরকম মোটা হয়ে যায়। এতে সুবিধে কি অসুবিধে কি, বা এটা করার প্রয়োজন পড়ে কেন না, খুব স্বাভাবিকতই এই যে সরু লেন্সটা, একটা প্রশ্ন করি, সেটা তোমরা নিজেরা বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে পারবে আশা করি। সেটা হচ্ছে,
এই যে দুটো লেন্স এঁকেছি, এই দুটো লেন্সের কোনটার ফোকাল লেন্থ বেশি বলো তো? কোনটার ফোকাস দৈর্ঘ্য বেশি বড়? যেটা সেকেন্ডটা, এটা মোটাটা। আচ্ছা, বেশ, সবাই একমত তো? এবার এবার আমি এবার একটু দেখি ভেবেচিন্তে, আমার যেটুকু বুদ্ধিবিদ্যা আছে, আমরা লেন্সটাকে একটা বড় ইমাজিনারি স্ফিয়ারের অংশরূপে বিবেচনা করতে পারি। তাহলে এই সরু লেন্সটা কোন ইমাজিনারি স্ফিয়ারের অংশ, সেটা আমি এই ডটেড লাইন দিয়ে আঁকছি। এই হচ্ছে সেই ডটেড লাইন, আমার বোর্ডে ধরবে না। আর এর বেলায় আমি যদি এটাকে একটা ইমাজিনারি স্ফিয়ার বলে ভাবি, সেটা হচ্ছে এইটা। তাহলে এই বড় যে ডটেড স্ফিয়ারটা, অর্থাৎ সরু লেন্সটা যে বড় স্ফিয়ারের অংশ, তার সেন্টার অফ কার্ভেচার হয়তো এই রকম জায়গায়। তাহলে তার রেডিয়াস অফ কার্ভেচার এই এত বড়, এইখান থেকে একদম এতটা। আর এইটার বেলায় এর রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এতটা। তাহলে ফোকাল লেন্থকে মোটামুটি যদি রেডিয়াস অফ কার্ভেচারের হাফ বলে ধরে নিই, তাহলে কার ক্ষেত্রে ফোকাল লেন্থটা বেশি হলো? সেকেন্ড মানে সরুটার ক্ষেত্রে। তাহলে তোমরা প্রথমে উত্তর দিলে মোটাটার ক্ষেত্রে। না স্যার, শুরুতেই না বলেছিলাম। স্যার, আমি সরুটাই বলেছি, আমি এদিক থেকে সরুটাই বলেছি। প্রথমে আমি সরুটাই বলেছি, তারপরে সবাই এক এক করে তোমরা বললে আমি তো দ্বিতীয়টা, শুরুই বললাম। তাই তো? তা দ্বিতীয় ছবি তো আমি মোটাটাই গেছি, তা আমি সেই হিসেবে ভাবছি যে দ্বিতীয়টা। তো স্যার আমি প্রথম থেকে তো শুরুটাই বলছি। আচ্ছা, আমি বুঝতে পারিনি। যাকে যে তার মানে একটা জিনিস বুঝতে পারছো, যত লেন্স সরু হবে তার রেডিয়াস অফ কার্ভেচার তত বড় হবে, তার কার্ভেচার তত কম হবে। কার্ভেচার কম হলে রেডিয়াস অফ কার্ভেচার বড় হয়, আর তার মানে ফোকাস দৈর্ঘ্য বেশি হয়। এইবার একটা প্রশ্নের উত্তর দাও, কোন লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বটা বেশি কাছে তৈরি করা সম্ভব হবে, কোনটার ক্ষেত্রে দূরে তৈরি করা স্যার সম্ভব? মোটা লেন্সটার ক্ষেত্রে বেশি কাছে তৈরি করা সম্ভব হবে প্রতিবিম্ব। মোটা লেন্সটার ক্ষেত্রে কি বললে আরেকবার বলো? মোটা লেন্সটার কাছে প্রতিবিম্বটা কাছে গঠিত হবে। ঠিক, মোটা লেন্সটা আলোক রশ্মিকে বেশি কনভার্জ করাবে, অর্থাৎ বেশি অভিসারী করাবে, আরও নিকট দূরত্বে অভিসারী করাবে, কাছাকাছি দূরত্বে অভিসারী করাবে, কনভার্জ করাবে। তাহলে মোটা লেন্সটার ক্ষেত্রে কাছাকাছি মানে তোমার প্রতিবিম্ব গঠিত হবে, আর সরু লেন্সটার ক্ষেত্রে অপেক্ষাকৃতভাবে দূরে প্রতিবিম্ব গঠিত হবে। এইবার আমি একটা ছবি আঁকছি, একটু আঁকার চেষ্টা করছি, জানি না কতটা সাকসেসফুল হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার সরু লেন্সটার ক্ষেত্রে ফোকাল লেন্থটা যেহেতু অনেকটা বড়, তাই যখন বস্তুটা যেখানে অবস্থান করুক না কেন, যখন ওই রশ্মিটা ফোকাসের উপর দিয়ে যাবে, তখন সেটাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে। কিন্তু মোটা লেন্সের ক্ষেত্রে যেহেতু ফোকাল লেন্থটা তার থেকে ছোট, তাই সেটা কম পথ অতিক্রম করবে, দিয়ে একটা সদ্বিম্ব গঠন করবে। তাই জন্য কি মানে তারা অনেক কাছাকাছি প্রতিবিম্ব হবে? আচ্ছা দেখি না কি হয়, একটু ছবিটা আঁকি। ছবিটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হবে খানিকটা। ধরো আমি একটা জেনারেল ছবি আঁকছি, অর্থাৎ এই ধরো লেন্স, এই হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এই হচ্ছে 12। একটা ক্ষেত্রে বস্তুটা এখানে আছে, একটা ক্ষেত্রে বস্তুটা এখানে আছে। এইবার এইটা হচ্ছে তার মানে ফোকাস দৈর্ঘ্য, এইটা ফোকাস। তাহলে এই পড়লো, মাঝের দাগটা এঁকে দিলাম, এই এসে এই চলে গেল। আর আরেকটা আমার কাছে তরোয়ালটা আছে, তরোয়ালটা দিয়ে আঁকলে সোজা হবে, অর্থাৎ এইখানে বসিয়ে ওটা ফেটে ফেটে আসছে। সরি কি বলছো, কি বলছো? স্যার ভিডিওটা ফেটে ফেটে আসছে। ভিডিওটা ফেটে ফেটে আসছে মানে দেখতে পাচ্ছ না পরিষ্কার? আমার মোশনটা হয়তো ফেটে ফেটে আসছে, মানে আমার মোশনটা ফেটে ফেটে লাগছে,
কিন্তু আমি যখন কিছু মোশন দেখাচ্ছি না, ছবিটা পরিষ্কার দেখছো তো? হ্যাঁ স্যার, ছবিটা ব্যাস, পরিষ্কার ঠিক আছে। আছে, ওটাই যথেষ্ট। আমি এখানে একটা অন্য জিনিস মাথায় ঘুরতে ঘুরতে এইখানে এঁকে দিয়েছি। এইটা ধরো P1 Q1, এইটা P1 ড্যাশ Q1 ড্যাশ। এইবার এইটার বেলাতেই আমি এই লেন্সেই ছবিটা আঁকবো। তাহলে একটা রশ্মি এই পথ দিয়ে যাবে, সোজাসুজি যাবে, গিয়ে এটা যে পথে গেছে এই রশ্মিটা, তার মানে কমন রশ্মি দুটোর ক্ষেত্রেই। এই রশ্মিটা তার মানে পাল্টাবে না, পাল্টাবে কোনটা? দ্বিতীয় রশ্মিটা, এটা P2 Q2। তাহলে আর একটু বড়। স্যার? হ্যাঁ বলো। স্যার এই ছবিটা আঁকবো? ইচ্ছে হলে আমরা অনেক এমন জিনিস আঁকতে বাধ্য হই যেগুলো বোঝার জন্য প্রয়োজন পড়ে। তুমি যদি বলো, প্রশ্ন করো আমাকে যে এটা স্যার পরীক্ষা আঁকতে দেবে, তাহলে আঁকবো, নাহলে আঁকবো না। এর কোনো উত্তর নেই আমার কাছে। তবে একটা জিনিস আমি বুঝি যেটুকু, যে তোমাকে 100 মিটার রেসে নামতে গেলে তোমাকে কম করে 150 মিটার রেসে দৌড়বার দম তৈরি করতে হবে। তুমি যদি বলো স্যার আমার তো পরীক্ষায় 100 মিটার রেসই আছে, 150 মিটার রেস তো নেই, তাহলে কেন 150 মিটার রেসে আমায় খাটাচ্ছেন? আশা করি উত্তর পেয়ে গেছো। এবার দেখো এই দূরে, হ্যাঁ স্যার পেয়েছি। এইবার দূর থেকে আসছে এসে এখান দিয়ে এসে এইখানটায় প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, ঠিক এই জায়গাটা আমি যেখানটা দেখাচ্ছি, এই জায়গাটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং প্রতিবিম্বটা বুঝতেই পারছো আরও আকারে ছোট হচ্ছে। তাহলে প্রতিবিম্বটা একই জায়গায় তৈরি হলো না, দেখতে পেলাম ওই প্রতিবিম্বটা খানিক আগে তৈরি হলো দূর থেকে যখন আসছে। তাহলে এই লেন্সটা যতটা একে কনভার্জ করাচ্ছিল এই রশ্মিটাকে, সেইখানে যদি কনভার্জ না করি আর একটু দূরে কনভার্জ করাতো, আর একটু দূরে অপসারী করাতো, এই সরি ভুল বললাম, অভিসারী করাতো, তাহলে এই P1 ড্যাশ Q1 ড্যাশ যেখানে তৈরি হয়ে আছে সেইখানেই তাহলে এই দ্বিতীয় প্রতিবিম্বটাও তৈরি হতো। সেই ক্ষেত্রে তাহলে আমার এর কনভার্জিং পাওয়ার বা অভিসারী ক্ষমতাটিকে কমাতে হবে। সেই অভিসারী ক্ষমতাটিকে কমানোর জন্য কি দরকার? ফোকাল লেন্সটাকে দূরে একটু পাঠালেই, ফোকাল লেন্সটাকে যদি দূরে পাঠাতাম তাহলে দেখো এই রশ্মিটা তখন এইখান দিয়ে না পাস করে আর একটু দূর দিয়ে পাস করতো, আর একটু দূর দিয়ে পাস করলে ন্যাচারালি তোমার প্রতিবিম্বটা একটু দূরে গঠিত হতো, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো যেখানে চাইছি সেখানে গঠিত হতো। তাহলে দূরের জিনিস দেখবার সময় আমাদের চোখের লেন্সটা সরু হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, আর যখন কাছের জিনিস দেখতে চাই তখন চোখের লেন্সটা ফুলে যায়। অর্থাৎ ধরো এই আমার এই হাত দুটো হচ্ছে সিলিয়ারি মাসেল, এই সিলিয়ারি মাসেল যখন চাপ দিচ্ছে, ছোট করছে, তখন লেন্সটা মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন লেন্সটা মানে নিজে এক্সপ্যান্ড, লেন্সের চারধারে যে সিলিয়ারি মাসেলসগুলো আছে সেগুলো এক্সপ্যান্ড করছে, ফলে লেন্সটা চাপ পড়ে এরকম ছোট গোলাকার হবার চেষ্টা করছে, তার মানে কাছের জিনিস দেখার সময়। এইবার তাই জন্য দেখবে খুব কাছে, চোখের কাছে যদি আমরা জোর করে দেখতে চাই তখন থেকে মাঝে মধ্যে চোখে ব্যথা করে। ব্যথা করে কেন না, চোখটা কতটা, চোখের লেন্সটা কতটা ফুলতে পারে তারও তো একটা সীমা আছে। সেই সীমাকে আমরা যখন অতিক্রম করার চেষ্টা করি তখন ব্যথা লাগবে। কিন্তু মোটামুটি আমাদের চোখটা এমনভাবেই তৈরি যে দূর থেকে, অর্থাৎ অসীম দূরত্ব থেকে সমান্তরাল রশ্মি যখন এসে পড়ে আমরা মনে করতে পারি যে আমাদের চোখ থেকে ধরো দূরের গাছপালা এগুলো অসীম দূরত্বেই আছে চোখের সাপেক্ষে। চোখের লেন্স এবং রেটিনার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটার সাপেক্ষে একটা দূরের গাছপালা সেটা অসীম দূরত্ব থেকেই সেখান থেকে আলো আসছে। তাহলে সেই অসীম দূরত্ব থেকে যে আলো আসছে সেগুলো সবই সমান্তরাল রশ্মি,
প্যারালাল রে, সেই প্যারালাল রেটা এসে রেটিনার উপর ফোকাসড হচ্ছে। তার মানে সোজা কথায় সাধারণ অবস্থায় আমাদের চোখের যেটা ফোকাল লেন্থ সেটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অ্যান্ড দ্য কী বলে ওটাকে কী বলে রেটিনা, এটাই কিন্তু চোখের ফোকাল লেন্থ। কেন না, আমরা যখন ফোকাল লেন্থের ডেফিনিশন দিয়েছিলাম, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসের ডেফিনিশন দিয়েছিলাম, তখন কি বলেছিলাম যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হওয়ার পর, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর অপর পৃষ্ঠে যেখানে যে বিন্দুতে মিলিত হয়, the point on the principal axis at which a parallel beam parallel to the principal axis after refraction through the lens converges, সেই পয়েন্টটাকে আমরা ফোকাস বলেছিলাম। এখানেও দেখো ঠিক সেই ঘটনাটাই ঘটছে। অসীম দূরত্ব থেকে যে আলো আসছে সেই আলোটা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হবার পর রেটিনাতে এসে পড়ছে। তার মানে রেটিনা থেকে চোখের লেন্সের যে দূরত্ব, দ্যাট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য আই, এবং সেটা খুব সামান্য, খুব ছোট্ট। এবং এই যে লেন্সটা মোটা বা সরু এই যে করা হচ্ছে, এই প্রসিডিওরটা অ্যাকোমোডেশন বলা হয়, অর্থাৎ এই পদ্ধতিটাকে অ্যাকোমোডেশন বলা হয়। বাংলায় বোধহয় বলে উপযোজন, সম্ভবত আমার যেটা হ্যাঁ, স্যার। মনে পড়ছে উপযোজন বলে। তা অর্থাৎ সিলিয়ারি মাসেলসগুলো এই উপযোজন ঘটাতে পারে। তা যত বয়স বাড়ে এই লেন্সটা একটু স্টিফ হয়ে যায়, অর্থাৎ লেন্সের যে সফটনেস এইটা অনেক সময় স্টিফ হয়ে যায়, বা অনেক সময় যারা ধরো খুব মানে দূষণযুক্ত স্থানে বিভিন্ন কর্মক্ষেত্রে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন দূষণযুক্ত স্থানে কাজ করতে বাধ্য হন, ধোঁয়া ধুলো ইত্যাদি আছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় লেন্সটা তাদের নিজেদের স্বাভাবিক বয়সের থেকেও কম বয়সে লেন্সটা স্টিফনেস চলে আসে। অর্থাৎ লেন্সটা আগে যতটা বেশি মানে চ্যাপ্টা হতে পারতো বা যতটা বেশি ফুলতে পারতো, সেই ব্যাপারটা আর করতে পারে না। অর্থাৎ দূরের জিনিস দেখতেও তাই জন্য সমস্যা দেখা দেয়, কাছের জিনিস দেখতেও সমস্যা দেখা দেয়। কাছের জিনিস দেখবার জন্য যতটা লেন্সটাকে মোটা হতে হবে, লেন্স ততটা মোটা হতে পারে না। আর দূরের জিনিস দেখার জন্য লেন্সকে যতটা পাতলা হতে হবে, লেন্স ততটা পাতলা হতে পারে না। ফলে ডিফেক্ট তৈরি হয়, যেটাকে চলতি বাংলায় বলা হয় চালসে পড়া চোখে, প্রেসবায়োপিয়া। এই রোগটার নাম হচ্ছে প্রেসবায়োপিয়া। মোটামুটি গড়পড়তা 40 বছর বয়সী লোকেদের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে আরও আগেও হতে পারে, কারোর ক্ষেত্রে পরেও হতে পারে, অ্যাভারেজ বলছি, 40 বছর বয়সের আশপাশের সময় থেকে দেখা যায় যে চোখে দেখতে একটু সমস্যা হচ্ছে, দূরেরগুলো একটু দেখতে সমস্যা হচ্ছে, কাছেরগুলো অনেক সময় দেখতে সমস্যা হয়। আমার যেমন নিজেরই বুঝতে পারি, আমার যেমন এখন দূরেরগুলো দেখতে একটু চোখ ধাঁধিয়ে যায়, মানে খুব মন দিয়ে কষ্ট করে দেখলে তবে দূরেরগুলো বুঝতে পারি। আগে যেমন দূরের লেখা সাইনবোর্ড খুব সহজে পড়তে পারতাম, এখন একটু চোখ অসুবিধা হয়, মানে যেহেতু মানে আই অ্যাম অ্যাপ্রোচিং টুয়ার্ডস 40, এখনও হয়নি, হলে হয়তো আর দেখতেই পাবো না, তখন চশমা ছাড়া গতি নেই। তা ব্যাপারটা হচ্ছে যে, আর এছাড়া কারোর চোখের কিছু জন্মগত ত্রুটি হোক বা অন্য কোনো কারণে ত্রুটির কারণে কারোর চোখ এই অ্যাকোমোডেশন পাওয়ারটা অনেকটা হারিয়ে ফেলে। অর্থাৎ ধরো কারোর চোখের লেন্সটা একটু স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় মোটা, তার বেলায় কি হবে, সে কাছের জিনিসগুলো দেখতে পাবে ভালো, কিন্তু দূরের জিনিসগুলো দেখার জন্য লেন্সটাকে সরু হওয়ার দরকার পড়ছে, তার লেন্সটা কিছুতে সরু হতে পারছে না, সে দূরের জিনিসগুলো তাই জন্য ভালো দেখতে পায় না। সেই ধরনের চোখের ত্রুটিকে আমরা নিয়ার সাইটেডনেস, বা এর ইংরেজি নাম হচ্ছে সম্ভবত মায়োপিয়া, তাই তো? নিয়ার সাইটেডনেসের নাম স্যার মায়োপিয়া। হ্যাঁ, মায়োপিয়া। অর্থাৎ সেই ধরনের লোকেরা কাছের জিনিসগুলো তুলনামূলকভাবে পরিষ্কার দেখে, কিন্তু দূরের জিনিসগুলো দেখতে গেলে লেন্সটাকে যতটা চ্যাপ্টা হওয়ার দরকার পড়ে ততটা লেন্সটা চ্যাপ্টা হতে পারে না, সেটা রোগের কারণে, ত্রুটির কারণে। তাদের তাহলে কি করতে হবে? তাহলে তাদের তো চোখে লেন্স মোটা, তার মানে লেন্সটি চেষ্টা করছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি এইরকম ধরো মোটা লেন্স আছে, তাহলে এই ধরো এইখানে আলোক রশ্মিগুলোকে মিলিত করছে, এত মোটা লেন্স। ধরো এইখান থেকে আলো আসছিল, এখান থেকে আলো আসছে, কাছের জিনিস বলেছি, এখান থেকে আলো আসছে,
চোখের লেন্সটা এইখানে মিলিত করছে, কিন্তু চোখের রেটিনাটা এইরকম স্থানে আছে, তাহলে আরেকটু দূরে আপতিত করতে হবে। তাই জন্যে করা হয় কি, আমরা এইখানে এই রশ্মিটাকে যদি আরেকটু বেশি ডাইভার্জিং করে দিতে পারি, তাহলে কিন্তু এইটা আরেকটু দূরে গিয়ে মিলিত হবে। অর্থাৎ সোজা কথায় এই রকম ডাইভার্জেন্সের বেলায় আলোক রশ্মিটা এখানে গিয়ে মিলিত হচ্ছিল। আমরা যদি আরও বেশি ডাইভার্স করাতাম, অর্থাৎ এই রকম না হয়ে যদি এই রকম আলোক রশ্মি লেন্সে পড়তো, অর্থাৎ সোজা কথায় এখানে একটা কনকেভ লেন্স যদি ঢুকিয়ে দিতাম, এইখানে যদি একটা কনকেভ লেন্স ঢুকিয়ে দিতাম, তাহলে কি দাঁড়াতো, তাহলে রশ্মিটা আরও বেশি এরকমভাবে বেঁকে যেত, এই রশ্মিটা এরমভাবে বেঁকে যেত, এই রশ্মিটা এরমভাবে বেঁকে যেত, এই রশ্মিটা আরও এরমভাবে বেঁকে যেত তো। তাহলে সেই বেঁকে যাওয়া রশ্মিগুলো তখন দেখা যাবে এই মোটা লেন্সটা তখন আর এইখানে মিলিত করছে না, আর একটু দূরে গিয়ে মিলিত করছে, অর্থাৎ এইখান থেকে হয়তো এইরকম জায়গায় মিলিত করছে এবং লোকটি পরিষ্কার দেখতে পাচ্ছে। বুঝতে পারা গেল কি বললাম? তার মানে আমাকে রশ্মিটাকে আরও বেশি ছড়িয়ে দিতে হবে, এইভাবে এই মানে আগে যতটা ছড়াচ্ছিল তার চেয়ে বেশি ছড়িয়ে দিতে হবে। তাহলে সুতরাং মায়োপিক আইয়ের ক্ষেত্রে আমাদের এই কনকেভ লেন্স ব্যবহার করলে আমরা তাদেরকে পরিষ্কার দেখাতে পারবো, তারা পরিষ্কার দেখতে পাবে। আর যদি এমন হয়, ধরো চোখের লেন্সটা তার সরু, সে এরকমও হতে পারে এইখান থেকে আসছে, দুটোই আমি কাছের জিনিস নিয়ে আলোচনা করছি। এইখানে মিট করার কথা, এইটা হচ্ছে রেটিনা, এ আরও দূরে মিট করছে, তাহলে রেটিনার এখানটা ঘোলা দেখবে। তাহলে রেটিনার এখানটা যখন ঘোলা দেখবে, তাহলে আমার তো হিসেব মতো এইখানটা মিট করানো উচিত ছিল, এখানে মিট করালে তবে ও পরিষ্কার দেখত। তাহলে আমাকে এটা যতটা অপসারী হয়ে আছে এতটা অপসারী রাখলে এত দূরে গিয়ে মিট করছে, তাহলে আমি অপসারী রাখবো না, আর একটু কম অপসারী রাখবো। তাহলে তার জন্য এখানে একটা আমি এক্সটার্নালি একটা কনভেক্স লেন্স বসিয়ে দেবো। সেই কনভেক্স লেন্স করবে কি, এটাকে একটু কম অপসারী করে দেবে, তাহলে এর ডাইভারজেন্সটাকে একটু কমিয়ে দেবে। এই ডাইভারজেন্সটা কমিয়ে দেওয়ার ফলে এই রশ্মি দুটো যখন লেন্স দিয়ে যাবে, তারা এখানে আর এখানে গিয়ে মিলিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার কিন্তু কনভেক্স লেন্স ইউজ করতে হবে। তার মানে দুটোই দেখো, এই দুটো জায়গার আলোচনা থাকে না বইতে, যেটা এই ক্ষেত্রে কিন্তু যে পার্সন যার কথা বলছি সে কিন্তু দেখতে পাচ্ছিল না পরিষ্কার। আগের যে ছবিটা এঁকেছিলাম সেক্ষেত্রেও পার্সন পরিষ্কার দেখতে পাচ্ছিল না, কোনটা না কাছের জিনিসটা। তাহলে কাছের জিনিসটা পরিষ্কার না দেখতে পাওয়ার দুটো কারণ থাকতে পারে, হয় রেটিনার আগে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, অথবা রেটিনার পিছনে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে। মোটা লেন্স হলে রেটিনার আগে উৎপন্ন হবে, লেন্সটা যদি আমার মোটা হয়ে যায় কোনো কারণে, আর লেন্স যদি সরু হয়ে যায়, মানে চোখের লেন্সের কথা বলছি, তাহলে রেটিনা থেকে আরও অনেক পিছনে প্রতিবিম্ব উৎপন্ন হবে। সেই ক্ষেত্রে তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে কনকেভ লেন্স দেব, আর দ্বিতীয় ক্ষেত্রে কনভেক্স লেন্স দেব। দেখো তোমাদের বইতে কিন্তু এই দুই ধরনের মায়োপিয়া নিয়ে কিন্তু আলোচনা করা নেই। মানে তোমার এটা হচ্ছে মানে কাছের জিনিস দেখতে সমস্যা যেটা, সেটাকে কি বলে, আমার নামটা মায়োপিয়া। সেই মায়োপিয়া, এই দুই ধরনের মায়োপিয়া নিয়ে কিন্তু আলোচনা করা নেই। কেবলমাত্র মানে শুধুমাত্র ওই মায়োপিক আই দেখবে রেকটিফিকেশনে লেখা আছে বোধহয় কনভেক্স লেন্স ইউজ করার কথা, তাই না? তোমাদের বই স্যার বলছি আমার হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া দুটোই রয়েছে। হাইপারমেট্রোপিয়া তো এখনো যায়নি।
হাইপারমেট্রোপিয়াতে এখনো যাইনি আমি। হাইপারমেট্রোপিয়া প্রসঙ্গতাতেই যাইনি আমি। তোমাদের দুটো কেস বললাম, দুটোই কাছ থেকে বস্তু থেকে আলো আসছে, চোখের লেন্সে পড়ে হয় রেটিনার আগে মিট করতে পারে, রেটিনার পিছনেও মিট করতে পারে। এই জায়গাটা ক্লিয়ার করো। তাহলে রেটিনার পিছনে মিট করলে আমাকে কনভেক্স লেন্স বসাতে হবে চোখের সামনে, আর রেটিনার সামনে মিট করলে কনকেভ লেন্স বসাতে হবে। এই জায়গাটুকু ক্লিয়ার তো? স্যার বলছি আমাদের এমনিতে আছে স্বল্প দৃষ্টি মায়োপিয়াতে রেটিনার, সেখানে দেখা যাচ্ছে যে রেটিনার আগে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে আমাদের বইতে দ্বিতীয় ডিফেক্টটা আলোচনা করা নেই, মানে না স্যার, সেকেন্ড নেই। টাইপ অফ মায়োপিয়াটা আলোচনা করা নেই। আমরা মায়োপিয়াতেই আছি এখন, হাইপারমেট্রোপিয়ায় ঢুকিনি। সেকেন্ড টাইপ অফ মায়োপিয়ার যে আলোচনাটা করলাম সেইটা আলোচনা করা নেই। তোমাদের বইতে দেখবে, তোমাদের বইতে মায়োপিয়ার রেমেডি হিসেবে কি লেখা আছে? স্যার আমাদের বইতে মায়োপিয়া রেমিডি হিসাবে ওই কনকেভ লেন্স ইউজ করার কথা বলা আছে। কনকেভ লেন্স ইউজ করার কথা বলা আছে। অর্থাৎ আমি যে প্রথম যে সমস্যাটা বললাম, সেই প্রথম সমস্যাটাকেই মায়োপিয়া বলছে, দ্বিতীয় সমস্যাটার কথা ওরা ভাবেনি। অর্থাৎ চোখের লেন্সটা যেরকম সরু হয়ে গেছে, সেই সরুর কথাটা আর ভাবেনি, যে দূরে গিয়ে মিলিত হচ্ছিল, এটাকে কি করে আমরা কাছে মিলিত করব। তাই জন্যে মায়োপিয়ার যে নিরাময়, ওটা তাই জন্যে কনকেভ লেন্স ইউজ করেছে, তাই তো? হ্যাঁ না? হ্যাঁ স্যার। না, এটা উল্টো বলছি তো আমরা। মায়োপিয়া, আমার আলোচনা এতক্ষণ কি নিয়ে করছিলাম আমরা? কাছের জিনিস দেখার জন্য। কাছের জিনিস দেখার যে মানে সমস্যা, সেই সমস্যাটা মায়োপিয়া বলে না তো। আমি তোমাদের বারবার জিজ্ঞেস করছি, তোমরা তো আমায় মিসগাইড করছো। স্যার কাছের জিনিসটা দেখতে অসুবিধা হলে সেটা তো স্যার হাইপার মেট্রোপিয়া বলছে, আর দূরের জিনিস তো স্যার মায়োপিয়া। তা বলছো না তো কেউ। আমি তো, আমার নামটা মনে থাকে না, আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, তুমি বললে হ্যাঁ মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়াটা হচ্ছে কাছের জিনিস দেখতে সমস্যা। এর বাংলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পাচ্ছি, দূরের জিনিসের সমস্যা নেই। দীর্ঘ মানে যেটা বেশি দূরত্বে আছে সেই জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এতক্ষণ তার মানে আমরা যে ডিফেক্টটা আলোচনা করছি সেটা আসলে হাইপারমেট্রোপিক ডিফেক্ট। এই হাইপারমেট্রোপিয়ার আর একটা নাম আছে, সেটাকে বলে হাইপারোপিয়া। হাইপারোপিয়া আর হাইপারমেট্রোপিয়া একই ব্যাপার। তা সেই হাইপারমেট্রোপিয়াতে এই দু ধরনের জিনিস হতে পারে। তোমাদের বইতে, আমি বইটা নিলাম তাই জন্যে, বইটাতে দেখছি যে তোমাদের বইতে যে ছবিটা আছে তাতে করে ওই এই ঘটনাটা দেখিয়েছে, যেটা এখন ছবিতে গেছি। আগের কেসটা দেখায়নি। আগের কেসটা মানে তোমার এই আলোটা এসে এইখানে কাছে এসে মিলিত হবে, এই ঘটনাটা নেহাত খুব কমই হয়, যে চোখের লেন্সটা এতটাই মোটা হয়ে গেছে যে রেটিনার চেয়ে আগে মিলিত হচ্ছে। এই ডিফেক্টটা কমই দেখা যায় খুব, কিন্তু হতে পারে। সেই জন্যে এই ডিফেক্টটা প্রতিকার করার জন্য আমরা কনভেক্স লেন্স ইউজ করছি, যাতে করে রশ্মিটা আরেকটু বেশি বেঁকে যায় এবং বেঁকে যাওয়ার পর এইখানে এসে মিলিত হয়। আমি তোমাদের দেখাবার জন্য একটা ছবিও তাই জন্যে বার করে রাখলাম। দেখি ছবিটা, এইটা। এই ছবিটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে ছবিটা আছে দেখো, এই ছবিটার ক্ষেত্রে এখানে সমান্তরাল আলোকরশ্মি আসছে, প্রথমে ধরে নিয়েছে, ধরে নিয়ে তারা মিট করছিল এইটা থেকে দূরে। সমান্তরাল যদি নাও আসে, এখানে যদি তোমার কোনো নিকট বিন্দু থেকে আসে, মোট কথা দূরে গিয়ে মিট করছে। তাহলে দূরে গিয়ে মিট করাটা যদি আমি আটকাতে হয়, তাহলে সামনে একটা কনভেক্স লেন্স বসাতে হবে। আর যদি আমরা চাই যে করব, অর্থাৎ কাছে মিট করাবো,
এই যে দূরে মিট করছিল, দূরে মিট করার বদলে আমরা এখানে কনভেক্স লেন্স দিয়েছি, সেটা কাছে মিট করছে। আর যদি আমরা উল্টো ঘটনাটা ভাবি, সেটা কোথায় গেল, সেটা সেভ করে নিই। মায়োপিয়ার ছবি সম্ভবত তাহলে সেভ করে নিই। হাইপারমেট্রোপিয়াই দেখতে পাচ্ছি, মায়োপিয়া নেই, যাকে বাদ দাও। আমরা মায়োপিক আইয়ের বেলায় যেটা হয়, মায়োপিক আইয়ের বেলায় তোমার দূর থেকে আসা যে রশ্মিগুলো, অর্থাৎ সমান্তরাল এরকম আলোক রশ্মিগুলো চোখে পড়ার পর তারা কোথায় এসে মিলিত হয় না, রেটিনা এরম জায়গায়, রেটিনা যাচ্ছে, রেটিনা অবধি পৌঁছায় না, রেটিনার আগেই একটা জায়গায় গিয়ে মিলিত হয়। তাহলে আমাকে এখানে একটা যদি কনকেভ লেন্স বসিয়ে দিই, তাহলে এটা একটু এরমভাবে ছড়িয়ে যাবে, ছড়িয়ে গেলে এটা তখন আর এই দূরে গিয়েই মিলিত হবে, কাছে আর মিলিত হবে না। এই ডিফেক্ট হচ্ছে মায়োপিয়া। ঠিক আছে, এই ত্রুটি। আর প্রেসবায়োপিয়া নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন, আজকেই সকালে আলোচনা করলাম। এছাড়া আর একটা পার্ট আছে তোমাদের, সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা সবাই কম বেশি ব্যবহার করেছি। স্যার বলছি যে মায়োপিয়ার ওরকম হাইপারমেট্রোপিয়ার মতো কোনো সেকেন্ড পার্ট নেই? মায়োপিয়ার ক্ষেত্রে আমরা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসছে ধরে নিচ্ছি। এবার যদি লেন্সটা এতটাই সরু হয় যে দূরে গিয়ে মিলিত হবে, সেরকম কেস হতে পারে। তুমি যেটা বলছো সেটাও সম্ভব নয় তা নয়। ধরো এইরকম যদি কেসটা হয়, অর্থাৎ এই হচ্ছে, এই ধরো চোখের লেন্স, এই হচ্ছে রেটিনা, এইখানে মিট করার কথা, তা না মিট করে এখানে মিট করছে, হতেই পারে। এইখানে মিট করার কথা ধরো, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই কাছে মিট করাতে হবে তো, তাহলে তখন আমাকে কিন্তু এই লেন্স দিতে হবে, তখন কিন্তু কনকেভ দিলে হবে না। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ হাইপারমেট্রোপিয়া। বাট দিস ফেনোমেনন ইজ ভেরি রেয়ার, সাধারণভাবে এটা দেখা যায় না। আচ্ছা, ক্যামেরার কতগুলো ছবি তোমাদের দেখাবো বলে জোগাড় করে রেখেছি। যেহেতু স্যার বলো, শুনছি। হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু বললেন যে মানে দু রকম ওখানে হাইপারমেট্রোপিয়ার প্রকৃতি দেখা যাচ্ছে, হ্যাঁ, তো তার মধ্যে যদি আমাদের শর্ট কোয়েশ্চেন আছে যে হাইপারমেট্রোপিয়াটাকে প্রতিরোধের জন্য কি প্রকৃতির লেন্স ব্যবহার করতে হয়, তাহলে তো আমরা অবতরণ। যেটা কমন, যেটা তোমাদের বইতে আছে ওইটাই লিখবে, কমনটা। ও ঠিক আছে স্যার। বেশ, দাঁড়াও, ক্যামেরা আর বলছি স্যার, ওই আপনি তাড়াতাড়ি করে দিলেন, আসলে আমার আগের পড়াটা থেকে একটা কোয়েশ্চেন ছিল, করে নেবো এখন না পড়া শেষে করব? বেশ, করো। সেটা হচ্ছে স্যার, দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দুর কাছে আর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের কাছে যদি বস্তুকে আনা হয়, তাহলে দেখা যায় যে যদি বস্তুর আকারটা আমি অপরিবর্তিত রাখি, তাহলে প্রতিবিম্বের আকৃতিটা বিবর্ধিত হয়। তাহলে এই রকম ক্ষেত্রে মানে এইটা কেন হয়, মানে দর্পণের ক্ষেত্রে ফোকাসটাই কেন আর এর ক্ষেত্রে ওই আলোক কেন্দ্রটাই কেন? আর একবার বলো সৌমিক, কথাটা বুঝলাম না, কোথায় রাখবো, ফোকাসে রাখবো? হ্যাঁ, আপনি একটাই বলুন, বাকিটা বুঝে নেবো। ফোকাসে রাখবো বস্তুটাকে। না মানে দর্পণের ক্ষেত্রটাই বলি তাহলে, যে দর্পণের ক্ষেত্রে যত ফোকাস আনা হয় তত ওটা বাড়ে হ্যাঁ, প্রতিবিম্বের আকৃতিতে। হ্যাঁ, তো এই বিবর্ধনটা কেন? কারণ আমরা যখন ফোকাসে রাখছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে কোনো দিকেই দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অসীমে তৈরি হচ্ছে, অসীম কারণ বিবর্ধন। যেহেতু একদম তাহলে অসীম, ম্যাক্সিমাম পয়েন্টে একটা পরবর্তীকালে যদি আরো একটু পড়াশোনা করো এই নিয়ে, দেখবে
এর একটা ইকুয়েশন তৈরি করা যায়, যেটাকে নিউটনস ইকুয়েশন বলা হয়। সেইটার নেচারটা এই বয়েলস ল পড়েছিল তো, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, হ্যাঁ স্যার। ওই রকম আরেকটা ইকুয়েশন তৈরি করা যায় আর কি, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, একদিকে এক্স একদিকে ওয়াই যদি প্লট করো দেখবে এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক নেচার নেয় গ্রাফটা, এবং রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফের নেচার হলেই, এবং সেটা এক্স অ্যাক্সিসকেও টাচ করবে না, ওয়াই অ্যাক্সিসকেও টাচ করবে না, অ্যাসিম্পটোটিক্যালি এগোতে থাকবে, তার মানে দে উইল মিট দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যাট ইনফিনিটি। হ্যাঁ, এটা তার মানে যত তোমার ইনফিনিটির দিকে যাব, তার মানে প্রতিবিম্ব বড় হতে থাকবে, ধরো বস্তু ছোট হলেও প্রতিবিম্ব বড় হতে থাকবে, আর উল্টোটাও সত্যি, অর্থাৎ বস্তু ছোট হলে বস্তু বড় হতে থাকলে প্রতিবিম্ব ছোট হতে থাকবে, ওই ঘটনাটাও সত্যি। আচ্ছা, যেটা এবার দেখাতে চাইছি, ছবিটা দেখতে পেয়েছো সকলে? পেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইখানে দেখো, এই এমনি ক্যামেরার বাস্তব যেগুলো এমনি সত্যিকারের ক্যামেরা, মোবাইল ক্যামেরার কথা বলছি না, এসএলআর বা এই ডিএসএলআর এই জাতীয় ক্যামেরাগুলো, এই যে ছবিটা আছে এটা আগেকার এসএলআর ক্যামেরার ছবি, অর্থাৎ এইখানে লেন্স থাকে, লেন্সে আলো এসে পড়ছে, পাত অফ লাইটটা টেরামেগা করেছে সেটা বাদ দাও, এই মাঝের যে ব্ল্যাক রেটা, এটা ভাবো এই লেন্সে পড়লো, এখানে অ্যাপারচার থাকে, অ্যাপারচার কতটা আলো প্রবেশ করাবে, যদি খুব তীব্র আলো থাকে তাহলে অ্যাপারচারটা ছোটো, অ্যাপারচার তোমাদের ছোট বড় করে দেখিয়েছিলাম তো লেন্সের আমার। এইবার এইখানে তোমাদের মিররের উপর পড়লো, দর্পণের উপর পড়লো, দর্পণের উপর পড়ার পর এই দর্পণটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্টেড থাকে, এইবার এইখানে এসে পড়ে, তাই জন্য 90 ডিগ্রি উপরের দিকে। এইখানে আরেকটা দর্পণ থাকে, সমতল দর্পণ নাও থাকতে পারে, এইখানে গোটাগুটি এই যে জায়গাটা, এইখানে গোটা একটা পেন্টাপ্রিজম এখানে লিখেছে, এই পেন্টাপ্রিজম এইটুকু নয়, পেন্টাপ্রিজম এই গোটা একটা, পেন্টাপ্রিজম মানে হচ্ছে যে প্রিজমের 5খানা তোমার রিফ্র্যাক্টিং সারফেস। আমাদের এমনি সাধারণ প্রিজমের 3টে রিফ্র্যাক্টিং সারফেস হয়, কিন্তু পেন্টাপ্রিজমের 5টা রিফ্র্যাক্টিং সারফেস, সেরকম একটা প্রিজম থাকে, এবং সেখানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, হয়ে আলটিমেটলি ভিউ ফাইন্ডার দিয়ে চোখে দেখা হয় আর কি। এইবার যখন ছবি তোলবার দরকার পড়ে, শাটারটা যখন টেপা হয়, তখন এই যে আয়নাটা দেখছো, এটা একটা প্লেন মিরর, এইখানে দেখো কবজা করা আছে, এই যে ফুটকিটা এখানে কবজা করা আছে, শাটারটা টেপার সঙ্গে সঙ্গে এই তোমার আয়নাটা এরকম সোজা হয়ে যায়, এই লাইন বরাবর সোজা হয়ে যায়, এবং এই আলোটা সোজা এসে তখন পেছনে ফিল্মে পড়ে। এখনকার যে ডিএসএলআর ক্যামেরা একই রকম সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, কেবলমাত্র এই ফিল্মের বদলে সিসিডি সেন্সার বা সিএমওএস সেন্সার থাকে, চার্জ কাপল ডিভাইস বা কমপ্লিমেন্টারি মস বা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ডিভাইস সেন্সার এর পিছনে লাগানো থাকে, যে সেন্সারের কাজ হচ্ছে আলো পড়লে, সোজা কথা একটা আলোক সংবেদী পাত, যেখানে আলো পড়লে ভোল্টেজ তৈরি হয়, এবং সেই ভোল্টেজটা বলে দেবে কোথায় সবুজ আলো পড়েছে, কতটা তীব্রতার পড়েছে, কোথায় লাল পড়েছে, কোথায় নীল পড়েছে, কোথায় হলুদ পড়েছে। তার মানে দ্য ইন্টেন্সিটি অফ লাইট অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট, এই দুটো ওই সিসিটি সেন্সারকে সেই রকমই ভোল্টেজ উৎপন্ন করাবে, যেটা ওই আলোর রং এবং তীব্রতা দুটোর, এই দুটো তো তথ্য চাই কোনো একটা ছবি তৈরি করতে গেলে। 1 নম্বর তথ্য হচ্ছে তার কালার, আর 2 নম্বর তথ্য হচ্ছে তার তীব্রতা, এই দুটো তথ্য চাই। কোনো একটা ছবি হালকা হবে না, ডিপ হবে না, গাঢ় হবে না, সেইটার তার মানে কতটা তীব্র আলো পড়ছে তার উপর, আর কি রঙের ছবি হবে, তার মানে এই দুটো তথ্য ও কিন্তু সিসিটি সেন্সারই বলো বা সিএমএসটা একটু দামি সেন্সার, সিএমএস সেন্সারের এফিসিয়েন্সিও সিসিডির চেয়ে বেশি, তা ওইখানে তৈরি হয়, এবং সেইটা তারপরে তার একটা ডিজিটালাইজেশন হয়, অর্থাৎ ওই যে ভোল্টেজটা তৈরি হলো সেই ভোল্টেজটা একটা ম্যাট্রিক্স আকারে একটা জায়গায় স্টোরড হয়, যেটাকে আমরা ছবি বলি। এই আর স্যার, হ্যাঁ বলো। আর স্যার বলছি যে অ্যাপারেটার যেটা, ওইটাকেই কি আমরা এখন জুম ইন আর জুম আউট এরকম না বলি? না, এটা জুম লেন্স আলাদা, জুম ইন জুম আউট জিনিসটা অন্য, এ শুধুমাত্র কেবলমাত্র আলোর কতটা ঢুকবে, কতটা, আমি তোমাদের দেখিয়েছিলাম, ভুলে গেছো? একটা লেন্সের অ্যাপারচার ছোট বড় করে আমার নিজের পার্সোনাল লেন্সকে,
একদম মনে পড়ছে না? হ্যাঁ কিন্তু স্যার না না, ওইটা দেখেই আমার মাথায় এলো যে হয়তো ওভাবেই জুম আউট। তাহলে অ্যাপারেচার আপনি বললেন যে যতটা আলো ঢোকা ও অ্যালাউ করবে, তাহলে সেই হিসাবে দেখতে গেলে তো অ্যাপারেচার জুম ইন জুম আউটটাই করে। না, অ্যাপারচার জুম ইন জুম আউট করছে কেন? আলোর পরিমাণ কতটা হবে, অর্থাৎ বেশি আলো ঢুকবে না কম আলো ঢুকবে, তার একটা পরিমাণ ও দেখায় আর কি। পরিমাণটা বলছে, আলোর পরিমাণটা। ও তাহলে কি সেখান থেকে ছবির তীব্রতাটা বোঝাবে? হ্যাঁ, কতটা ব্রাইট পিকচার হচ্ছে বা কতটা ডাল পিকচার হচ্ছে সেইটা বোঝা যাবে। ও তার মানে রাতের বেলায় যখন ওই রকম ক্যামেরায়, সরল ক্যামেরায় যদি ছবি তোলা হয়, তাহলে অ্যাপারেচারটা বড় করে তুলতে হবে। হ্যাঁ, আবার অ্যাপারচার বড় করলে আবার অনেক সময় কাছের জিনিসের ছবি তুলতে গেলে সেটা ঘোলাও হয়ে যেতে পারে। তুমি যতই ফোকাস করো না কেন সে ঘোলা ভাব কাটাতে পারবে না। এই দেখো এখানে এটা 2 ডাইমেনশনাল একটা ভিউ। এই আলো পড়ছে একটা লেন্সের মধ্যে দিয়ে গেল। এই যে আইরিস বলে যেটা লেখা আছে, ডায়াফ্রাম বা আইরিস, এটাই হচ্ছে সেই অ্যাপারচার। এটা যত ছোট হবে তত কম আলো ঢুকবে। এখানে আরেকটা লেন্স, এখানে অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ লেন্সেস থাকে, অনেক লেন্স থাকে। এটা হচ্ছে সেই মিরারটা, প্লেন মিরারটা। এই যে 5 ভাগের প্রিজম, এখানে আলোর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, দিয়ে ভিউ ফাইন্ডারে আমরা দেখছি, তাই তো? এবার যখন স্যার হ্যাঁ, এই যে দর্পণটা দেখছো, এই দর্পণটা যখন ভাঁজ হয়ে এই সোজা হয়ে যায়, তখন এই আলোটা গিয়ে সোজা এই সিসিডি সেন্সারে পড়ে। সিসিডি সেন্সারে পড়ে আমরা ছবিটা দেখতে পাই। বলো। স্যার সিসিডি সেন্সর এমন কি থাকে যেটা মানে এত নিখুঁত ভাবে বোঝাতে সাহায্য করে যে কোথায় নীল আলো পড়েছে কোথায় লাল আলো পড়েছে? সেটা তো তাহলে সেটা ইলেকট্রনিক্স শিখতে হবে তোমাকে। এইটা হচ্ছে একটা এখনকার ক্যামেরার ক্রস সেকশন। এই যে এত রকম জিনিসপত্র দেখছো, এগুলো হচ্ছে লেন্স সিস্টেম। এইটা একটা লেন্স, এই পাশেরটা এইটা আর একটা লেন্স, এইটা 3 নম্বর লেন্স, এইখানটায় অ্যাপারচারটা থাকে। এইখানে আবার লেন্স আছে, এই না ভুল বললাম, এইখানে অ্যাপারচারটা থাকে, এই জায়গাটা অ্যাপারচার থাকে। এইখানে আবার লেন্স, এই লেন্সের পর এই যে এখানে দর্পণটা, এই দর্পণটা মানে ভাঁজ হতে পারে। এই দর্পণটা এইভাবে ভাঁজ হয়, ভাঁজ হয়ে এখানে ধাক্কা খেয়ে উপরে উঠে যায়। এই গিয়ে সোজা এরকম এই দেখো পেন্টা প্রিজম, যেটা 5 কোনা প্রিজম আর কি। 5 কোনা বলবো না, 5টা তল বিশিষ্ট, উপর আর তলার তলটা বাদ দিলে। এই আলো এসে পড়লো, পড়ে এখান দিয়ে সোজা চলে গেল, এটা লম্ব থাকে, গিয়ে এখানে ওই তোমার আমাদের কাঁচ থেকে বায়ুতে বেরোনোর যে সংকট কোণ তার চেয়ে বেশি কোণে আপতিত হলো, ফলে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন ঘটলো, দিয়ে এইখানে এসে পড়লো এই সারফেসটায়। এখানেও অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হলো, দিয়ে এইখানে আবার লেন্স সিস্টেম আছে, এইখানে চোখ দিয়ে দেখা। আর এই জায়গায় হচ্ছে সেন্সার টেন্সার, এই অংশগুলো, এই জায়গায় সমস্ত সেন্সার বোর্ডগুলো দেওয়া আছে। এই সেন্সার বোর্ডে এইটুকু হচ্ছে ইলেকট্রনিক সার্কিটরি, এবং সেই ইলেকট্রনিক সার্কিটরির মাধ্যমে আলটিমেটলি এই পিছনের স্ক্রিনে আমরা কি ছবি উঠলো এটা দেখতে পাই। এই যে পিছনের স্ক্রিন হচ্ছে এইটা। এই স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আমাদের যে ভিউ ফাইন্ডারটা থাকে ক্যামেরাতে, হ্যাঁ, স্যার ওইটা কিভাবে ফাংশন করে? মানে কি ওটা ওই পেন্টা প্রিজম যেটা আছে সেটার সাহায্যে কি মানে আলোটা রিফ্লেক্ট হয়? পেন্টাপ্রিজমে রিফ্লেক্টেড হয়ে আলটিমেটলি আমার এই জায়গা দিয়ে বেরোচ্ছে রশ্মিটা, তখন আমি এখানে চোখ রাখলে দেখতে পাবো। ও ঠিক আছে স্যার। বেশ, আচ্ছা, লাইটের চ্যাপ্টার মনে হয় আর কিছু তোমাদের সিলেবাসের অংশ যেটুকু পড়ানোর সেটুকু বাকি নেই, কিছু বাদ রইলো না কিছু। তা ডিসপারশন অফ লাইট, স্যার ওইগুলো বিচ্ছুরণ আর স্যার একটু বিক্ষেপণ, বাকি আছে। বিচ্ছুরণ বিক্ষেপণ পড়ানো হয়নি। অফ লাইট আর স্ক্যাটারিং বাকি আছে। কৌশিক স্যার আমায় বলেছিলেন প্রিজম পড়িয়ে দিয়েছি, ওই পার্ট দুটো পড়াননি? না স্যার, ডিসপারশন না, আর স্যার। স্ক্যাটারিংটা পড়ানো হয়নি। আচ্ছা, ডিসপারশন স্ক্যাটারিং পরের দিন শেষ করে দেবো। তোমরা ভালো করে লাইট পড়ো, প্র্যাকটিস করো, দরকার হলে এক্সারসাইজগুলো বা নিজেরা সলভ করো, করে যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় যে সন্দেহ হচ্ছে ভেরিফাই করে নিতে পারো। আমরা নেক্সট ক্লাসে আমরা ওই ডিসপারশন আর ডিফ্র্যাকশনটা আলোচনা করে যদি সময় পাই, আমরা নেক্সট চ্যাপ্টার ইলেকট্রিসিটিতে শিফট করে যাব। ঠিক আছে, আজকে আপাতত আমি স্যার? হ্যাঁ বলো।
স্যার বলছি যে আপনি যেটা মানে ক্লাসের শুরুতেই বললেন যে আমাদের চোখের 25 সেন্টিমিটারের যে ডিস্টেন্সটা, স্যার ওটাকে এই নিয়ার পয়েন্ট ডিস্টেন্সটার বলে। ভেতরে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে স্যার, হ্যাঁ, চোখে লাগে, কষ্ট হয়। হ্যাঁ স্যার মানে স্যার এটা কি একটা হাইপোথেসিস না এটা কি না, এটা মানে এটা প্রুভেন? এটা প্রুভেন, এটা এক্সপেরিমেন্টালি প্রুভেন। এবার হয়তো কোনো লোকের ক্ষেত্রে 25 সেন্টিমিটারটা 20 সেন্টিমিটার, কারোর ক্ষেত্রে হয়তো 30 সেন্টিমিটার, অ্যাভারেজ হচ্ছে 25। মানুষের ক্ষেত্রে ওই রকম ছাঁচে ফেলা তো জিনিস হয় না। বুঝতে পারা গেল? তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমরা কিন্তু পড়বে, না পড়লে কিন্তু মানে কারোর কোনো প্রশ্ন এলে কিন্তু জিজ্ঞাসা করতে পারবে না। সুতরাং বারবার যেটা বলছি, পড়ো বাড়িতে। ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু রীতিমতো মানে কসরত করতে হচ্ছে ইদানিংকালে। পর্ষদ যা প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্নগুলো মোটেও কিছু কিছু প্রশ্ন বাদে দু একটা প্রশ্ন এমন দিচ্ছে যে বেশ মানে ভালো ছেলে মানে জানা উত্তর ভুল করে চলে আসছে, ঠিক আছে? পরে আফসোস করছে, আহা এইটা এই বললো না স্যার, আমার তখন ওই এক্সামিনেশন হলে বসে ঠিক উল্টোটা মনে হলো, সেই জন্য ওইটা করে দিয়ে চলে এলাম। সুতরাং তোমাদের বলছি আর কি, যে তোমরা নিজেদের দায়িত্ব নিজেরা নাও। ভালো রেজাল্ট করলে সেই রেজাল্টটা শুনতে আমাদের ভালো, স্কুলের সুনাম হবে, সব ঠিক, কিন্তু সেই রেজাল্টটা সারা জীবন ক্যারি আলটিমেটলি তুমিই করবে। সুতরাং দায়িত্ব তোমাদের। আর যা পড়াচ্ছি যেটুকু ফলো করতে পারলে না, তার জন্য তো আমি তো প্রতিটা ক্লাসের একদম নিয়ম করে রেকর্ড পাঠিয়ে দিচ্ছি ইউটিউবে, তোমাদের লিঙ্কও পাঠিয়ে দিই। দয়া করে যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে বারবার মানে এটা যদিও অশোভন, তাও এই কাজটাই করতে বাধ্য হচ্ছি, যে অনুরোধ জানাচ্ছি নিজেদের স্বার্থে দয়া করে যদি ক্লাস ফলো না করতে পারো বা যদি মনে হয় কিছু ভুলে গেছি, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই ভিডিওগুলি দেখো, টাইম নিয়ে দেখো, সময় নষ্ট করো না, বই খাতা খুলে পড়াশোনা করো। বেশ, আতাউল স্যার আপনি কন্টিনিউ করুন, আমি লিভ করে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার।